আসসালামু আলাইকুম। ট্রিকি এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা অনার্স দ্বিতীয় বর্ষের প্রোগ্রামিং উইথ ফরটার্ন বইয়ের চ্যাপ্টার 5 অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করব। অলরেডি আমরা এই চ্যাপ্টার 5 অ্যালগোরিদম অ্যান্ড ফ্লোচার্ট অধ্যায়ের একটি ক্লাস করিয়েছি। ওই ক্লাসে মূলত তোমাদের বেসিক ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এবং একটা প্রবলেম সলভ করে দেওয়া হয়েছে। যে ওই ক্লাসটাতে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং ফরটার্ন প্রোগ্রাম লেখার যে বেসিক রুলস, নিয়ম কিভাবে লিখতে হবে সব কিছুই ওই ক্লাসে পড়ানো হয়েছে। যারা ওই প্রথম ক্লাসটা করো নাই চ্যাপ্টার 5-এর, তারা ওই ক্লাসটা করে আসো, নয়তো এই ম্যাথ সলভগুলো তোমরা কেউই বুঝতে পারবা না। তাহলে চলো এখন আমরা ম্যাথ সলভ শুরু করি। দেখো, আমার বইয়ের এক্সাম্পল নাম্বার 23, হয়তো বা নতুন এবং পুরাতন বইয়ের পার্থক্যের কারণে এক্সাম্পল নাম্বারটা চেঞ্জ হইতে পারে। তোমরা ডাকটা দেখে এক্সাম্পল নাম্বারটা মিলিয়ে নিবা। দেখো, আমার এক্সাম্পল নাম্বার 23-এ বলা আছে, গিভেন এ পজিটিভ ইন্টিজার n, obtain an algorithm and flowchart to find the sum of the series। এখানে কি বলছে, একটি অ্যালগরিদম লিখো ও প্রবাহ চিত্র আঁকো যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা n পড়বে। এখন একটা ধারা দেয়া আছে, ধারাটা হচ্ছে 2 + 4 + 6 + 8 + ... +2 to the power n। এই ধারাটির যোগফল নির্ণয় করবে। দেখো, এটা থেকে আমরা কি বুঝতেছি, দেখো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পড়বে এবং এই ধারাটার যোগফল নির্ণয় করবে, এরকম একটা তোমার অ্যালগরিদম, প্রবাহ চিত্র এবং একটা কি ফরটার্ন প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তাহলে এই তোমার ধারাটার মধ্যে একটু খেয়াল করে দেখো, এই ধারাটার মধ্যে আমাদের কি কি জিনিস লক্ষণীয়। প্রথমত, এই ধারাটা একটা যোগফলের ধারা, তার মধ্যে কি এটা যোগ করতে বলা হয়েছে এবং এই ধারাটা একটা অজানা একটা মান n দেওয়া আছে। চলো এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। দেখো দেখো খাতায় ডাকটা তুললাম এবং এখন আমরা এখান থেকে কি অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং ফরটার্ন প্রোগ্রামটা লিখব। তো অ্যালগোরিদম লেখার যে বেসিক রুলসটা ছিল ওইটা কি ছিল, আমাদের একটা সিরিয়াল, একটা লাইন মেনটেন করে লিখতে হবে। তুমি প্রথমেই তোমার স্কেল দিয়া হাতে একটা এরকম দাগ দিয়ে রাখবা যাতে লাইনটা সোজা হয়, বা ঠিক আছে, লাইনটা যাতে কোনোভাবে ব্রেক না করে। প্রোগ্রামিংয়ের এই অ্যালগোরিদমের লাইনগুলো সবসময় একদম এক লাইন বরাবর থাকতে হয়, এটাই কি নিয়ম। এবং সবগুলাই ক্যাপিটাল অথবা স্মল লেটারে লিখতে হবে। যদি তুমি একটা ক্যাপিটাল লেটারে লেখো তাহলে প্রোগ্রামের পুরো সবগুলো অক্ষরই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তোমার বড় হাতের অক্ষরে লিখতে হবে। আর যদি তুমি ছোট হাতের অক্ষরে লিখো তাহলে সবগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তাহলে চলো দেখো, এই ধারা থেকে আমি কি কি জিনিস লক্ষণীয়, কি কি জিনিস আমরা দেখছি। এটা কি যোগফলের ধারা এবং এটাতে একটা অজানা মান কি আছে, n। যেহেতু একটা অজানা মান আছে, তাহলে তোমার কম্পিউটারকে এই অজানা মানের ভ্যালুটা তোমার প্রথমেই বলে দিতে হবে যে আমি যে প্রোগ্রামটা রান করাবো এই প্রোগ্রামে একটা অজানা মান n আছে। তাহলে প্রোগ্রামের শুরুতেই এইটা কম্পিউটারকে তোমার বলে দিতে হবে। তাহলে দেখো, আমি প্রথমে বলে দিই 1, দেখো রিড n, রিড n। এই একটা অজানা মানকে তোমার বলে দিলাম, এই একটা অজানা মান n আছে যেটাকে তুমি কি রিড করবা বা পড়বা, ঠিক আছে। তারপরে দেখো 2, দেখো এক লাইনে আমি সিরিয়াল অনুযায়ী লিখতেছি, একের পরে কি 2। আরেকটা জিনিস, অ্যালগোরিদমকে সবসময় এরকম 1 2 3 এরকম কাউন্ট করে লিখতে হয় এবং এটা ফরটার্ন প্রোগ্রামে আবার লিখতে হয় না। অ্যালগোরিদমের ক্ষেত্রে এরকম নাম্বারিং করে লিখতে হয়। তারপর দেখো 2, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা কি দেখলাম, এটা একটি যোগফলের দ্বারা। তো যোগফলের দ্বারা থাকলে আমাদের কি লিখতে হয়, লেট সাম ইজ ইকুয়াল টু 0, যেটা আমি প্রথমে পঞ্চম অধ্যায়ের প্রথম পার্টে তোমাদের বলছিলাম, এটাই কি নিয়ম। তো যারা পঞ্চম অধ্যায়ের প্রথম পার্টটা করো নাই তারা প্রথম ক্লাসটা করে ফেলবা, তাহলে এটা বুঝতে কি খুব সুবিধা হবে। দেখো, তো আমি ধরতেছি লেট সাম ইজ ইকুয়াল টু 0, তো আমি লিখে ফেললাম সাম ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের একটা জিনিস লক্ষ্য করো, এই যে ধারাটা আছে এই ধারাটাকে দেখো তো, 2 × 1 + 2 × 2 + 2 × 3 + 2 × 4 + ... +2 × n। দেখো তো এই ধারাটাকে আমি এভাবে লিখতে পারি কিনা। দেখো,
এখানে 2 এর সাথে 1 গুণ, মানে 2 কে 2, তারপর 2 এর সাথে 2 গুণ, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এই সবগুলো মানই কিন্তু ঠিক আসতেছে। কিন্তু এখানে একটা জিনিস আমি এভাবে লেখার পিছনে কারণটা হইতেছে, দেখো প্রতিবার এখানে কিন্তু 2টা কিন্তু স্টেবল ফিক্সড থাকতেছে। দেখো প্রতি ক্ষেত্রে কি 2টা ফিক্স থাকতেছে, কিন্তু তার সাথে যে গুণের মানটা থাকবে সেটা দেখো প্রতিবার এক এক করে বাড়তেছে। দেখো 2 পর থেকে 1 এর পর 2 হচ্ছে, 2 পরে 3 হচ্ছে, 3 পরে কি 4 হচ্ছে, এরকম বাড়তে 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 একবার এটা কি n পর্যন্ত যাবে। এটা লেখার পিছনে কারণ হচ্ছে, আমি প্রথম ক্লাসেই বলছিলাম এখানে তোমাদের একটা মান কি ধরতে হয়, যেটা তুমি ইন্টিজার নাম্বার দিয়ে ধরবা, i j k l m n, এই যে কোনো লেটার দিয়ে তুমি ধরবা। তো ওইটাতে তোমার বলছিলাম ইন্টিজার নাম্বার দিয়ে যে ভ্যালুগুলো তুমি ধরবা, ওই ধরার যে ভ্যালুটা ওইটা সবসময় কি পরিবর্তনযোগ্য একটা ভ্যালু থাকবে। দেখো এখানে আমি 2টাকে ফিক্সড করে দিলাম, এবং পরিবর্তনযোগ্য ভ্যালুটা কি আমার এই পরের টুকু। তাহলে আমার এই যে মানটা, এগুলাকে আমি কি আই জে কেল যে কোনো একটা দিয়ে কি কাউন্ট করে নিব। তাহলে আমি প্রথমে ধরে নিলাম, মনে করো এটাকে আমি আই দ্বারা কাউন্ট করতেছি, 3 লেট i ইজ ইকুয়াল টু 1। এখন 1 কেন ধরলাম, প্রথম ভ্যালুটা কি তোমার কি ধরে নিতে হয়, তারপরে ওগুলোকে তোমার বলে দিতে হবে, এটা থেকে আবার 1 বাড়বে 2 বাড়বে। দেখো এটা তুমি লিখলেই বুঝতে পারবা। দেখো পরবর্তী 4, এখন আমার কি সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা কি হবে, দেখো ক্যালকুলেট, এখন সামের ভ্যালুটা কি হবে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 2 ইন্টু আই, 2 ইন্টু আই। দেখো প্রতিবার 2 এর সাথে যে আমার যে প্রথমে যে সাম ইজ ইকুয়াল টু কি 0, 0 সাথে প্রতিবার কি যোগ হচ্ছে কি তোমার 2 ইন্টু আই, মানে আয়ের মান তো আমি 1 ধরছি, এবং 2 তো আমার কি ফিক্সড। তো প্রতিবার আমার কি লিখে দিতে হবে কি, দেখো আবার ক্যালকুলেট আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। দেখো এখন আমি 2টা সূত্র তোমার ব্যাখ্যা করে বলে দিতেছি। দেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, প্রথমবারের ক্ষেত্রে আমার সামটা কত ধরতে হবে 0, যেহেতু আমি প্রথমবার সাম ইকুয়াল টু 0 ধরছি, এবং এটার সাথে যোগ কি 2 ইন্টু 1, তো 2 স্টেরিক আই, তো আয়ের ভ্যালুটা আমি কত ধরে নিছি 1, তো এটা ক্যাপিটাল লেটারে লিখে দিই। তো 2 স্টেরিক আই, তো আয়ের ভ্যালুটা প্রথমবারের জন্য কত 1। তাহলে প্রথমবারের ক্ষেত্রে আমার দেখো যে এটুকু অংশ কিন্তু তোমার বোঝাই, তো প্রথমবারের ক্ষেত্রে কি 2 ইন্টু 1, মানে আসতেছে কত আমার 2, এবং সামের মান প্রথমে কি ছিল 0 প্লাস 2 ইন্টু 1, তার মানে আসতেছে কত 2। তো প্রথম ভ্যালুটা পাইছি। পরবর্তীতে আমার আয়ের মানটা কি হবে, প্রতিবার আই প্লাস 1, মানে প্রথমবার আমার আয়ের ভ্যালুটা যেটা থাকবে, পরবর্তীবার যখন আমি সাম কাউন্ট করব তখন আমার প্রতিবার কি আয়ের মানটা এক এক করে কি বাড়তে থাকবে। তো দ্বিতীয়বারের সময় তোমার সাম তো 0 ধরে নিয়েছি আমি ফার্স্টে, সাম 0 প্লাস 2 স্টেরিক, এই আয়ের মানটা প্রতিবার কি বাড়তেছে। আগের বার আই ছিল কত 1, এবারে আমার আই কত এখন 2, ওই 1 এর সাথে এক বাইরে কি হয়েছে 2। তো প্রথমবার তোমার এখানে 0, এবং 2 2 4, তাহলে দেখো প্রথমবার আমার কি 2 পাইছি, এবং পরের বার কত পাইছি 4। এরকম পরবর্তী 3 নম্বরের ক্ষেত্রে যখন আসবো, সামের মান তো আমার 0 প্লাস এখানে আমার কি 2 স্টেরিক, এই আয়ের যে ভ্যালুটা, এই আয়ের ভ্যালুটা কি আবার কি চেঞ্জ হবে। তো 2 ছিল, এখন এর সাথে একবারে কত হবে 3, এখন দেখো 3 দুগুণে 6। দেখো তোমার এই ধারাটার মাঝে দেখো ছিল 2 4 6, এখন আমার যে মানগুলো আসতেছে 2 4 6, এরকম ভাবে প্রতিবার 8 এরকম বাড়তে বাড়তে n পর্যন্ত যাবে। দেখো এখানে আবার বলে দিছে কি n পর্যন্ত আমার যাবে। তা আমার এখন তোমার কম্পিউটারকে বলে দিতে হবে এই আয়ের মানটা 1 1 করে বাড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত, এই যতক্ষণ পর্যন্ত আমি n না পাবো ততক্ষণ পর্যন্ত, মানে এই অজানা মান পর্যন্ত আমার কি এই আয়ের মানটা আমার এক এক করে বাড়তে বাড়তে এই মানটা কি বের করতে থাকবে। তাহলে দেখো যে এরকম শর্তযুক্ত মান থাকলে আমার কি লিখতে হয়, ইফ আই লেস দেন অর ইকুয়াল n, এটা কি আইটা কি n থেকে, আয়ের ভ্যালুটা n থেকে ছোট অথবা সমান হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই কাজটা কি করতে থাকবে। তো যখন এই n এর মানটা কি ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কাজটা কি করবে, তো গো টু স্টেপ 4, যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা আমার n থেকে ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমার এই কাজটা গো টু স্টেপ 4। এই যতক্ষণ পর্যন্ত দেখবে এই আয়ের মানটা n থেকে ছোট আছে বা সমান আছে, ততক্ষণই আমার কি এইটা এই পর্যন্ত আসার পরে আবার আমার এই প্রোগ্রামটাকে ঘুরে 4 এ নিয়ে যাবে। তারপর 4 থেকে আবার ক্যালকুলেশন করে আবার যখন এই 6 নম্বরের ধাপে আসবে এবং দেখবে আয়ের মানটা এখনো n থেকে ছোট আছে,
তাহলে আবার এটাকে ঘুরে 4 নাম্বার ধাপে নিয়ে যাবে। যখন দেখবে এই আই এর মানটা n থেকে বড় হয়ে যাচ্ছে তখন এটা আমার পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো পরবর্তী ধাপটা আমি কি লিখে দিচ্ছি, পরবর্তী ধাপটা হচ্ছে প্রিন্ট the value of sum। যখন এই n এর মানটা, যখন এই আয়ের মানটা n এর থেকে বড় হয়ে যাবে তখনই আমার এতক্ষণ পর্যন্ত যে মানটা আসছে ওই যে ফলটা, ওই ফলটা আমার কি প্রিন্ট করে দিবে। কারণ আমাকে প্রশ্নের মাঝে বলছিল কি 2 into n পর্যন্ত আমার মান কাউন্ট করার জন্য সবটির যোগফল। তার মানে যখন n পর্যন্ত মানের যোগফলটা বের হয়ে আইসা পড়বো তখন আমার, যখন দেখবো এটা হয়ে গেছে তখন আমার কি এই যে ফলাফলটা এতক্ষণ পর্যন্ত যোগ করার পর যে মানটা আমি পাইছি ওই মানটা আমার কি প্রিন্ট করে দিবে। এটা দ্বারা এটা বোঝাচ্ছে। তারপর যখন আমার মানটা পেয়ে যাব তখন আমার প্রোগ্রামটাকে কি করতে হবে, স্টপ করতে হবে। আর আমি বলে দিচ্ছি তাহলে কি স্টপ। এখন আমি প্রোগ্রামটা কি করলাম, স্টপ করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে কি অ্যালগরিদম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই অ্যালগরিদমটা অনুযায়ী আমার এখন ফ্লোচার্টটা অঙ্কন করতে হবে। চলো আমরা এইখানে নিচে অঙ্কন করে ফেলি যাতে তোমরা এখান থেকে ফ্লোচার্টটা সহজেই বুঝাইতে পারি। দেখো তাহলে এখানে আমি লিখি ফ্লোচার্ট, এটা আমি এখানে ফ্লোচার্টটা এখন অঙ্কন করব। দেখো এই নিচে নিচে আমি ফ্লোচার্টটা অঙ্কন করব। তো ফ্লোচার্টটা অঙ্কনের ক্ষেত্রে আমার প্রথমে কি কাজটা করতে হয়, আমার প্রোগ্রামটা কি স্টার্ট করতে হবে। স্টার্ট এবং স্টপের জন্য আমার কি চিহ্ন, ওভাল। তো এই ওভালটা আঁকলাম। তো ওভালের ভিতরে আমি দিয়ে দিলাম স্টার্ট, ওভালের ভিতরে আমি দিয়ে দিলাম কি স্টার্ট। তারপরে আমার কি পরবর্তী ধাপে যেতে হবে। তাহলে দেখো এখানে আমি পরবর্তী ধাপে প্রথমে কি ছিল রিড। যখন তোমাকে আমি ফ্লোচার্ট লেখার নিয়মগুলো পড়াইছিলাম তখন ওইখানে বলছিলাম কি রিড, রাইট, প্রিন্ট এগুলো যদি থাকে তাহলে এটা কি, তাহলে এটাকে আমাদের কি সামান্তরিক আকৃতির কি চিহ্ন দিতে হয়। তো সামান্তরিক আকৃতির চিহ্নটা আমরা দিয়ে দিই। দেখো সামান্তরিকটা আমরা আঁকতেছি। এই সামান্তরিকের ভিতরে আমরা কি লিখব, রিড এন, রিড এন। এখন কেন সামান্তরিক হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই ফ্লোচার্টের ভিতরে ছোট হাতের বড় হাতের কোনো সমস্যা না, এটা তুমি যে কোনোভাবে লিখতে পারো। তো দেখো এই সামান্তরিকটা কেন হচ্ছে, পাই চিত্রের মূলত চিত্রগুলাই তোমাকে দেখবে। তো এই প্রথমটা ওভাল এবং এটা কি এরো চিহ্ন, এই এরো চিহ্ন দিয়ে কি দিক নির্দেশ করে আমি কোন দিকে প্রোগ্রামটা যাইতেছে। এবং এখন এই সামান্তরিকটা কেন আঁকছি বুঝতে পারছো, যে রিড, রাইট, প্রিন্ট এটুকু থাকলে কি আমার সামান্তরিক। তারপরে দেখো এখানে আছে কি লেট, সাম। লেট থাকলে কি হয় আয়তাকৃতির এবং প্রোগ্রামটা নিচের দিকে যাচ্ছে, তাই এটা কি এরো চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে, আয়তাকৃতির লেট থাকলে কি আয়তাকৃতি, এর ভিতরে লিখতে হয় কি সাম ইজ ইকুয়াল টু 0। এই লেটের পরিবর্তে দিলাম কি আয়তাকৃতির চিহ্ন এবং ভিতরের যে মানটা ওই লিখে দিলাম সাম ইজ ইকুয়াল টু 0। আশা করি তোমরা এখন বুঝতে পারতেছো কেন এই আয়তাকৃতি এবং কেন এই সামান্তরিকের মতো চিহ্ন আমরা দিতেছি। যারা তোমার প্রথম ক্লাসটা করো নাই তাদের হয়তো বা বুঝতে একটু কষ্ট হচ্ছে, তোমার প্রথম ক্লাসটা করে আসো তাহলে সুন্দর মতো আরো বুঝতে পারবে। তাহলে দেখো তারপরে পরবর্তী লাইনও আছে কি লেট, তাহলে অবশ্যই আমি পরবর্তী লাইনের দিকে এরো চিহ্নটা দিয়ে দিতেছি এবং লেটের জন্য আমার কি এই আয়ত আকৃতির চিহ্নটা আঁকতে হবে। তারপর এর বিপরীত মান ছিল কি i ইকুয়াল টু 1, ওই মানটা আমি শুধু লিখে দিতেছি i ইজ ইকুয়াল টু 1। তারপর কি ছিল ক্যালকুলেট থাকলেও কি আয়তাকৃতির, কি থাকলে আয়তাকৃতির হয় লেট, সেট, ক্যালকুলেট, এই তিনটা থাকলে কি আয়তাকৃতির। যেহেতু ক্যালকুলেট আছে তাহলে আমি আবার কি আয়তাকৃতি আঁকবো, এই আয়তাকৃতি আঁকলাম। এখন এটার ভিতরে আমি লিখে দিব কি তার ভিতরে যে কাউন্টটা করছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 2 স্টেরিক আই। তাই আমি লিখে দিচ্ছি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 2 স্টেরিক আই, তারপরের লাইনে কি ছিল ক্যালকুলেট, তাহলে নিচে এরো চিহ্ন দিলাম এবং ক্যালকুলেটের জন্য আবার কি আমার আয়তাকৃতি এবং এটার ভিতরে লেখা ছিল i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে লিখে দিই i ইজ ইকুয়াল টু i প্লাস 1, i ইজ ইকুয়াল টু i প্লাস 1। তারপর লাইনে কি ছিল 6 নম্বর লাইনে আছে দেখো ইফ। তো ইফ যুক্ত যদি কোনো লাইন থাকে তো এরো চিহ্ন দিয়ে আমি নিচের দিকে দিয়ে দিলাম। ইফ যুক্ত যদি শর্তযুক্ত কোনো কিছু থাকে তাহলে এটা কি ডায়মন্ড বা রম্বস আকৃতি। ঠিক আছে, এই আমি ডায়মন্ড বা রম্বস আকৃতি আঁকলাম এবং এটার ভিতরে আমি কি লিখবো যে শর্তটা আমার দেয়া আছে, তো লিখে দিলাম আমি ইফ কি শর্তটা ছিল i লেস দেন অর ইকুয়াল কি n, i লেস দেন অর ইকুয়াল n। এটা শর্তে আবার কি বলা ছিল i লেস দেন অর ইকুয়াল
যদি সত্য হয়, যদি এটা সঠিক হয়, তাহলে গো টু স্টেপ 4, মানে আবার এই পুরনো এই যে আগের যে 4 নম্বর স্টেপে আমার ঘুরে যেতে হবে। তখন এটা তুমি কিভাবে বুঝাবা, যদি এরকম এরো চিহ্ন দিয়ে তোমার বুঝাইতে হবে যে এই প্রোগ্রামটা যদি সত্য হয় তাহলে আমার কি এই লাইনে যাবে। কারণ কি 4 নম্বর লাইনটা আমার কি এখানে লিখছি, তো এখানে যদি আমি লিখে দিতে পারো ট্রু, TRUE ট্রু, মানে প্রোগ্রামটা যদি ট্রু হয়, মানে এই যে শর্তটা আছে শর্তটা যদি সত্য হয়, তাহলে আমার এই প্রোগ্রামটা এই আবার এই এখানে চলে যাবে। এখান থেকে আবার ঘুরে আবার যখন এই ইফ পর্যন্ত আসবে, যখন দেখবে যে এই প্রোগ্রামটা সত্য, তখন এই আবার এটাকে আবার কি এই প্রথমে ঘুরে নিয়ে যাবে। যদি যখন দেখবে এই প্রোগ্রামটা সত্য না, তখন কি এটা পরবর্তী ধাপে চলে যাবে। যখন দেখবে এটা মিথ্যা হয়ে গেছে, তুমি যে এই এরো চিহ্ন এখানে লিখে দিতে পারো ফলস। ফলস যদি মিথ্যা হয় তাহলে আমার কি পরবর্তী ধাপে চলে যাবে। যখন দেখবে আয়ের মান 10 থেকে বড় হয়ে গেছে, মানে কি মিথ্যা হয়ে গেছে, তখন এটা কি পরবর্তী লাইনে চলে যাবে। এখানে আছে কি প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম। তো রিড রাইট প্রিন্ট এগুলো থাকলে কি আকৃতি রাখতে হয় আমাদের, সামান্তরিকের মতো। তো দেখো আমি যে সামান্তরিকের মতো আঁকলাম, এই সামান্তরিক। তো এখানে এটাকে এখানে লিখবো কি প্রিন্ট, তো লিখলাম কি প্রিন্ট। তার পরবর্তীতে কি স্টপ। দেখো নিচে যেহেতু জায়গা নাই, এটা নিচের দিকে যাবে, তো যেহেতু জায়গা নাই এই জন্য আমি সাইড দিয়ে দিয়ে দিতেছি এর চিহ্নটা। তো এখানে কি স্টপ, স্টপের জন্য আমার কিরকম চিহ্ন, ওভাল। এই ওভালের ভিতরে আমি লিখে দিলাম স্টপ। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে কি এই অ্যালগরিদমের জন্য ফ্লো চার্ট। খুবই সহজ, তোমার এই প্রথম ক্লাসটা করলে খুবই সহজে এই ক্লাস এটা তুমি বুঝতে পারবে। দেখো এখন আমরা কি ফরটার্ন প্রোগ্রাম লিখি। দেখো এখন আমরা এই অ্যালগরিদমটার কি ফরটার্ন প্রোগ্রামটা লিখবো। দেখো যখন তোমাদের এই ফরটার্ন প্রোগ্রাম লেখার নিয়মগুলো পড়াইছিলাম, তখন ওইখানে বলছিলাম যদি ইন্টিজার মান মানে একটা পূর্ণ সংখ্যার মান থাকে, এখানে দেখো সবগুলাই কি পূর্ণ সংখ্যা, যদি পূর্ণ সংখ্যার সিরিজ থাকে, তাহলে আমার ফরটার্ন প্রোগ্রাম শুরুর প্রথমে লিখে দিতে হয় কি ইন্টিজার সাম। এটাই কি শর্ত। তাহলে আমি প্রথম লাইনটা লিখে ফেলি, যেহেতু এগুলো সবগুলো কি পূর্ণ সংখ্যা, তাহলে আমি ফরটার্ন প্রোগ্রামের প্রথম লাইনটা কি লিখে ফেলবো ইন্টিজার সাম। দেখো এই ফরটার্ন প্রোগ্রামে আমি প্রথম লাইনটা লিখতেছি কি ইন্টিজার সাম, INTEGER ইন্টিজার সাম। আর এই ফরটার্ন প্রোগ্রামের ক্ষেত্রেও কি সবগুলো কি এক লাইনে লিখতে হয়, এবং সবগুলো বড় হাতের থাকলে সবগুলো বড় হাতের লিখতে হবে, এবং সবগুলো ছোট হাতের লিখলে সবগুলো কি ছোট হাতেরই লিখতে হবে। তারপর দেখো এখানে দেখো আমি অ্যালগরিদমটা দেখি। তো প্রথম লাইনে আমার কি আছে রিড এন্ড। ফরটার্ন প্রোগ্রামের রিড রাইট প্রিন্টের জন্য আমাদের কিভাবে লিখতে হয় এটাও কিন্তু তোমাদের দেখাইছিলাম। দেখো লিখতে হয় রিড স্টেরিক কমা এন্ড, রিড স্টেরিক কমা এন্ড এই রিড রাইট প্রিন্ট এটাকে কিভাবে লিখতে হয় এটাকে আমি তোমাদের প্রথম ক্লাসে বুঝাইছিলাম। শুধু খালি ওই ফর্মুলাটা প্রয়োগ করতেছি, লিখলাম রিড স্টেরিক 1, রিড লেখার নিয়ম এটা, এবং কি রিড করব সেটা হচ্ছে কি এন। দেখো পরবর্তী লাইনে কি ছিল, পরবর্তী লাইনে আছে লেট সাম ইজ ইকুয়াল টু 0, এবং এরপরে আছে লেট আই ইকুয়াল টু 1, ক্যালকুলেট সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 2 স্টেরিক আই, ক্যালকুলেট আই ইকুয়াল টু আই প্লাস 1। দেখো তোমার এই ফরটার্ন প্রোগ্রামের জন্য বলছিলাম যে লেট সেট ক্যালকুলেট এই তিনটা যদি থাকে, তাহলে শুধু লেট সেট ক্যালকুলেটের এই শব্দগুলা বাদ দিয়ে বাকি যা আছে, যেগুলো তুমি ধরছো এবং যেগুলো তুমি সূত্র লেখছো, ওইটা হুবহুব তোমার শুধু খালি লিখে দিবা। তাহলে দেখো এই প্রথম এই 4টা লাইন আমি হুবহুব লিখে দিতেছি, শুধু লেট লেট ক্যালকুলেট ক্যালকুলেটটুকু বাদ দিয়া। দেখো পর্যায়ক্রমে এখন আমি লিখতেছি। প্রথমটা কি ছিল সাম ইজ ইকুয়াল টু 0, শুধু লেটটা বাদ দিলাম। তারপর এটা কি ছিল আই ইজ ইকুয়াল টু 1, এটারও শুধু লেট বাদ দিলাম। তারপর ক্যালকুলেটরের ভ্যালু ছিল কি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 2 স্টেরিক আই, শুধু ক্যালকুলেট শব্দটা বাদ দিলাম। এবং এরপর এটা ছিল কি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, শুধু ক্যালকুলেট এবং লেট এই শব্দগুলো বাদ দিয়া যেগুলো ছিল হুবহুব কি ওইগুলা লিখে ফেললাম। এখন দেখো আমি পরবর্তী লাইনে যাই। দেখো পরবর্তী লাইনে এখানে ইফ যুক্ত একটি বাক্য ছিল। তো ইফ আই লেস দেন অর ইকুয়াল এন গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4। তো ইফ যুক্ত থাকলে ফরটার্ন প্রোগ্রামে ইফ লিখতে হয়। দেখো তাহলে আমি লিখতেছি, দেখো ইফ ওখানে ছিল কি আই লেস দেন অর ইকুয়াল এল ই, আই লেস দেন অর ইকুয়াল এন। এখন বলতে পারো এল ই কি, এটা আমার ফরটার্ন ম্যাথমেটিক্যাল টার্ম থেকে ফরটার্ন প্রোগ্রামে লেখার নিয়ম। যারা জানো না এটা পূর্বের ক্লাসটুকু করবা তাহলে বুঝতে পারবা। এই এলতে হচ্ছে লেস এবং
লেস দেন এবং ইতে হচ্ছে ইকুয়াল। তো লেস দেন আর ইকুয়ালকে একসাথে সংক্ষেপে এইভাবে লেখা হয় ফরটার্ন প্রোগ্রামে। তারপরে লেখা ছিল কি গো টু স্টেপ, ওইখানে গো টু স্টেপ লেখা ছিল। দেখো এখানে গো টু স্টেপ লেখা আছে কত 4, মানে 4 নম্বর লাইনটা কি ছিল, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস টু স্টেরিক আই। তাহলে আমি এখন দেখবো এই ফরটার্ন প্রোগ্রামে আমার এই লাইনটা কয় নম্বরে আছে, তো আমার ওই লাইনে দিয়ে দেবো। দেখো 1 2 3 4 5 নম্বর লাইনে আছে। তাহলে আমি এটাকে আমি এখানে কাউন্ট করে দিব, যেটা 5 নম্বর লাইন। হয়তো বা আমি এর আগের ক্লাসে বুঝাইছিলাম, এখানে তুমি যে কোনো সংখ্যা লিখতে পারো। দেখো এটাকে আমি ধরে নিলাম, এটা আমার 10 নম্বর লাইনে আমি লিখছি কম্পিউটারে, কারণ আমি স্পেস দিতে পারি, এক লাইনের পর আরেকটা লাইন লেখার জন্য আমি স্পেস দিতে পারি। তাহলে ওই স্পেসটাও তো কম্পিউটারে একটা লাইন হিসেবে কাউন্ট করবে। তাহলে দেখো মনে করো একটু ফাঁকা ফাঁকা দিয়ে আমি এক ঘর ফাঁক দিয়ে আমি প্রতিটা লাইন লিখছি। তাহলে আমার কম্পিউটারে টাইপ করার সময় এই লাইনটা আমার 10 নম্বর লাইনে আসছে। তাহলে আমার ইফ যখন এই লাইনে আমার কম্পিউটারটা আসবে, আমার কম্পিউটার রান করতে করতে প্রোগ্রামটা যখন এই লাইনে আসবে, তখন গো টু স্টেপ 10, তখন আবার ঘুরে এই আবার 10 নম্বর লাইনে চলে যাবে। যখন আবার 10 নম্বর লাইন থেকে কাউন্ট করে দেখবে এই পর্যন্ত আসবে, যখন এটা সত্য হবে তখন আবার কি আমার এই 10 নম্বর লাইনে চলে যাবে। তাহলে দেখো যখন এটা মিথ্যা হয়ে যাবে, দেখে এখানে ছিল তারপর ভ্যালুটা কি ছিল, প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম। তাহলে এখন কি আমি প্রিন্ট লিখবো। দেখো রিড রাইট প্রিন্ট এগুলো লেখার জন্য যে নিয়মগুলো ছিল ওই নিয়ম আমি লিখতেছি, প্রিন্ট PRINT প্রিন্ট স্টেরিক কমা এই প্রিন্ট এবং রাইট যে লিখলাম এটা কিভাবে লিখছি যারা বুঝতেছো না তারা তোমরা এর আগে ক্লাসটা করে আসো, তাহলে সহজেই বুঝতে পারবা এটা লেখার কি নিয়ম এরকম। তারপর দেখো এখন প্রিন্ট কি করবে, আমার সামের ভ্যালুটা। দেখো সাম ইজ ইকুয়াল টু সাম, আমার কি মানটা লিখবে, সাম ইজ ইকুয়াল টু যে সামের ভ্যালুটা পাইছে এই সামের ভ্যালুটা, এবং এই উপরের যে দুইটা কমা এবং নিচে কমা দিছি এই কমাটা এভাবে দিতে হবে, ঠিক আছে। তারপরে কি আবার তারপরে প্রোগ্রামটা কি হয়েছিল, স্টপ হয়েছিল, স্টপ এবং কি ইন্ট, প্রোগ্রামটা কি ইন্ট। এটা হচ্ছে আমার কি ফরটার্ন প্রোগ্রাম। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আরেকটা অঙ্ক সমাধান করি, তাহলে তোমরা আরো সহজে বুঝতে পারবা। দেখো এখন আমার বইয়ের এক্সাম্পল নাম্বার 26, এটা দেখো 2013 সালেও আসছে। এর আগে যে অঙ্কটা সমাধান করলাম ওইটা 2017 সালে আসছিল, তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। দেখো এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা 2013 সালে আসছে। দেখো এটা আমার বইয়ের 26 নম্বর অঙ্ক। দেখো ডাকে বলা আছে ড্র এ ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ ফরটার্ন প্রোগ্রাম হুইচ ক্যালকুলেটস দ্য সাম উইথ 4 ডেসিমেল প্লেস অফ দ্য ফলোয়িং সিরিজ। এখানে বলা আছে নিচের ধারার যোগফল বের করার জন্য একটি ফ্লো চার্ট আঁকো এবং এই অনুযায়ী একটি প্রোগ্রাম লিখো যা 4 দশমিক স্থান পর্যন্ত যোগফল দিবে। তাহলে দেখো এখানে আমার একটা ধারা দেওয়া আছে, মূলত বলছে এই ধারাটার সবগুলোর যোগফল নির্ণয় করার জন্য, এবং যোগফল নির্ণয় করার পর যদি এটা দশমিকে আসে তাহলে ওই দশমিকের পরে মাত্র 4টা গড়ের মান লেখার জন্য। দশমিকের পরে অনেকগুলো মান আসতে পারে, তো দশমিকের পরে তোমার 4টা স্থানের মান লেখার জন্য বলছে। এটার জন্য আমাকে যোগফল নির্ণয় করতে হবে। চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তো খাতায় আমি দাগটা তুললাম, দেখো, এবং সিরিজটা দেখে আমি কি বুঝতে পারতেছি, সিরিজটা একটা যোগফলের দ্বারা। তো যোগফলের দ্বারা থাকলে আমার প্রথমে কি লিখতে হয়, সাম ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি প্রথমে লিখে ফেললাম যে লেট সাম ইজ ইকুয়াল টু 0। তারপরে আমার কি একটা মান ধরতে হয়, মানটা কি IJKLMN এই ইন্টিজার নাম্বার দিয়ে ধরতে হয়, কারণ এটা পরিবর্তনযোগ্য মান। তো দেখো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের উপরে সবগুলো দেখো মান ফিক্সড, সবগুলাই কি 1 1 1। তাহলে এটা আমার পরিবর্তনযোগ্য মান না, কিন্তু আমার নিচের গুলা দেখো পরিবর্তন হইতেছে, তার মানে আমি এই নিচের গুলাকে আমি ধরে নিব। তো আমি মনে করো ধরে নিলাম কে লেট কে ইজ ইকুয়াল টু 1। 1 কেন ধরলাম, মূলত পরিবর্তনযোগ্য মানের প্রথমটা কি আমরা ধরে নিই, ঠিক আছে। তাই পরিবর্তনযোগ্য মানটাকে আমি ধরে নিলাম কে, এবং এটাকে নিচেটাকে ধরলাম কত 1। তো প্রতিবার কি এটার মান কি 2 করে বাড়তেছে। তারপর তাহলে আমরা লিখতে পারি দেখো 3। এখন 3 নম্বরে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা কি হবে, ক্যালকুলেট CALCULATE ক্যালকুলেট। এখানে দেখো কি বাড়তেছে, প্রতিবার আমার সামের সাথে এই 1/k, এটা নিচে যদি আমি কে ধরি তাহলে উপরে ছিল কত 1। তো প্রতিবার আমার সামটা কি হইতেছে, দেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1/k। দেখো কেন, কারণ সাম তো আমার 0,
তার সাথে প্রতিবার কি প্লাস 1/k, উপরেটা 1 এবং নিচে যেহেতু কে এর মানটা আমার চেঞ্জ হইতেছে প্রতিবার, তো 1/k আকারে কি হইতেছে প্রতিবার বাড়তেছে। তো আমি প্রতিবার যে কেটা চেঞ্জ হইতেছে এটা আমি এখন লিখে দিই 4 নম্বর লাইনে, যে লেট বা ক্যালকুলেট, যেটাই ধরো আমি ধরলাম লেট কে ইজ ইকুয়াল টু কে প্লাস 2। প্রতিবার কে এর যে মানটা থাকবে এটা আমার কি 2 করে বৃদ্ধি পাবে। প্রথমবার যদি আমার কে এর মানটা 1 হয়, তো পরবর্তীতে তার সাথে আরো 2 বাড়ায়া যোগ হবে। তাহলে প্রথমবার 1, তারপরে আবার 3, তারপরে তার সাথে আবার 2 যোগ 5, এরকম বাড়তে বাড়তে আমার 25 পর্যন্ত যাবে। তো এখন দেখো 5 নম্বরটা দেখি। 5 নম্বরে আমরা কি লিখবো, যে এই মানটা কতক্ষণ পর্যন্ত আমার যোগ করবে, তো যোগ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার কে এর মানটা কি 25 এর সমান অথবা কি ছোট থাকতেছে। তাহলে আমরা এই শর্তটা আমরা লিখে দিই, যে ইফ কে লেস দেন অর ইকুয়াল 25 go to step 3। যতক্ষণ পর্যন্ত আমার কে এর মানটা 25 থেকে ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমার স্টেপটা কি ঘুরে 3 তে আবার চলে যাবে এবং আবার ক্যালকুলেট করে 4 ক্যালকুলেট করবে, 5 ক্যালকুলেট করে আবার যখন দেখবে কে এর মানটা 25 এর ছোট আছে তাহলে আবার কি 3 তে চলে যাবে। যখন দেখবে যে কে এর মানটা 25 থেকে আমার বড় হয়ে গেছে তখন আমার কি ভ্যালুটা যে মানটা আসবে ওই মানটা আমার কি করে দিবে, প্রিন্ট করে দিবে। প্রিন্ট the value of sum, print the লিখলাম প্রিন্ট দ্য ভ্যালু অফ সাম। তো যখন আমার সামের মানটা আসা পড়বে তখন আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে, স্টপ। তার মানে লিখে দিই স্টপ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই অ্যালগরিদমটা দেখে আমাদের ফ্লো চার্টটা অঙ্কন করতে হবে। ফ্লো চার্ট, দেখো ফ্লো চার্টটা অঙ্কন করি। তো প্রথম আমার প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। তো প্রথম স্টার্ট করার জন্য আমার কি আঁকতে হয়, ওভাল। তো ওভালটা আঁকলাম স্টার্ট। তো প্রোগ্রাম স্টার্টের পরে আমি প্রথম লাইনে কি করছি, লেট। তাহলে লেটের জন্য আমার কি আকৃতির এবং এরো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম প্রোগ্রামটা নিচের দিকে রান করতেছে। এবং লেট থাকলে আমার কি আকৃতির আঁকতে হয়, আয়ত আকৃতি। ঠিক আছে, তো আয়ত আকৃতি ভিতরে লিখে দিলাম সাম। তো এইটাও লেট, এরপরটাও লেট, এরপরটাও লেট। তো চারটা আমার একসাথে কি একটা নাকি আয়ত আকৃতির হবে সবগুলা। তো আমি আয়ত আকৃতি দিয়ে দিলাম এবং লিখে দিলাম কে ইজ ইকুয়াল টু 1। তারপরটাও আমার কি হবে আয়ত আকৃতি এবং আয়ত আকৃতির ভিতরে লেখা আছে কি, দেখো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1 স্ল্যাশ কে এবং তারপরটাও আবার কি আয়ত আকৃতির। আমি তীর চিহ্ন দিয়ে পরবর্তী প্রোগ্রামে রান করলাম, আয়ত আকৃতি আঁকলাম এবং এই আয়ত আকৃতির ভিতরে কি হবে লেখা ছিল কি কে ইজ ইকুয়াল টু কে প্লাস 2। এবং তারপরে প্রোগ্রামে তারপরে স্টেপে কি আছে ইফ। তো ইফ থাকলে আমার কি ডায়মন্ড আকৃতির। তো আমি ডায়মন্ড আকৃতির আঁকলাম বা এটাকে রম্বস বলে। এটার ভিতরে কি লিখতে হবে, ইফ কে লেস দেন অর ইকুয়াল কি 20। তাহলে আমি লিখে দিই ইফ কে লেস দেন অর ইকুয়াল 25। যদি ইফ কে লেস দেন অর ইকুয়াল 25 হয় এবং যদি সত্য হয় তাহলে আমার যাইতে হবে গো টু স্টেপ 3। গো টু স্টেপে কি 3 তে কি ছিল, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1/k। তা আমার এই প্রোগ্রামে ফ্লো চার্টে যেখানে এই সব লাইনটা আছে আমার কি ওইখানে চলে যাবে। তো আমি লিখে দিলাম ট্রু। যদি এই ইফ শর্তটা যদি আমার ট্রু হয় তাহলে আমার প্রোগ্রামটাকে আবার ঘুরায় কোথায় নিয়ে যাবে, এই লাইনে। আমি এরো চিহ্ন দিয়ে দেখাই দিলাম। যদি এই প্রোগ্রামটা মিথ্যা হয় মানে 25 থেকে বড় হয়ে যায় প্রোগ্রামটা, তাহলে প্রোগ্রামটা পরে নিচের দিকে যাইতে থাকবে। নিচে আমার কি পরবর্তী লাইনটা কি প্রিন্ট। তো প্রিন্ট থাকলে আমাদের কি আকৃতি লিখতে হয়, সামান্তরিক। তাহলে এই যে আমি সামান্তরিকের মতো আঁকলাম, একটু চেষ্টা করে সামান্তরিক আঁকলাম এবং এটার ভিতরে কি করতে হবে প্রিন্ট, PRINT প্রিন্ট। তো প্রিন্টের পরে আমার প্রোগ্রামটা কি স্টপ। তো নিচে দিলাম এবং প্রোগ্রাম স্টপ করার জন্য কি ওভাল আকৃতির। তো এই ওভাল আকৃতি আঁকলাম এবং এটাকে কি করলাম স্টপ, প্রোগ্রামটা স্টপ করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। সরি, এখানে দেখো আমি শুধু সাম লিখে রাখছি, হবে কি সাম ইজ ইকুয়াল টু 0। তারপর দেখো এটাকে আমরা দেখি ফ্লো চার্ট। এখন আমরা ফরটার্ম প্রোগ্রামটা আঁকবো। তো ফরটার্ম প্রোগ্রামটা লিখবো এই অ্যালগরিদমের জন্য। দেখো তবে এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এতক্ষণ আমরা কি করছিলাম, নর্মাল একটা ইন্টিজার মানে তোমার পূর্ণ সংখ্যার জন্য আমি ফরটার্ম প্রোগ্রাম লিখছিলাম, কিন্তু এখন তো এটা পূর্ণ সংখ্যা না, এটা কি ভগ্নাংশ। ভগ্নাংশ আকারে আছে। তো ভগ্নাংশের জন্য ফরটার্ম প্রোগ্রাম লেখার জন্য একটা শর্ত আছে। দেখো শর্তটা আমি লিখে দিলাম, রিয়েল সংখ্যার ক্ষেত্রে সংখ্যাকে 0.0 এই আকারে লিখতে হয়। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে রিয়েল সংখ্যাটা কি।
দেখো, তো পূর্ণ সংখ্যা ইন্টিজার বাদে যেগুলো সংখ্যা থাকবে কম্পিউটারের ক্ষেত্রে ওই সবগুলাকেই রিয়েল সংখ্যা হিসেবে ধরা হয়। যেমন দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা, ঠিক আছে? তো দশমিক বা ভগ্নাংশ এই দুই সংখ্যাকেই কম্পিউটারে রিয়েল সংখ্যা হিসেবে ধরা হয়, এবং শুধু পূর্ণ সংখ্যাকেই ওটাকে ইন্টিজার হিসেবে ধরা হয়। তো ইন্টিজার যখন পূর্ণ সংখ্যা থাকলে আমার ফরট্রান প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে লিখে দিতে হইতো যে ইন্টিজার সাম, ঠিক আছে? কিন্তু রিয়েল সংখ্যার ক্ষেত্রে এই কোনো কিছুই লিখতে হয় না, শুধু আমার যদি সংখ্যাগুলোকে এই 0.0 আকারে লিখতে হয়। তো 0.0 আকার বলতে যদি তোমার প্রোগ্রামে 1 থাকে, তো এই 1টাকে তোমার ফরট্রান প্রোগ্রামে লেখার জন্য লিখতে হবে 1.0, ঠিক আছে? যদি প্রোগ্রামটা এরকম থাকে 1/2, তাহলে এটাকে আমাদের লিখতে হয়, দেখো 1/2, এটাকে যদি থাকে 1.0 \2.0, এই যে এইরকম আকারে লিখতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এখন ফরট্রান প্রোগ্রামটা লিখি। দেখো আমি এখন ফরট্রান প্রোগ্রামটা লিখি। দেখো এখানে প্রথম লাইনটা কি ছিল, লেট সাম ইজ ইকুয়াল টু 0। যেহেতু এটা আমার ইন্টিজার নাম্বার নাই, সো আমার ফরট্রান প্রোগ্রামে প্রথমে ইন্টিজার লিখতে হবে না, তাহলে আমি প্রথমে সরাসরি এই সাম ইজ ইকুয়াল টু 0 থেকে কি আমার প্রোগ্রামটা শুরু করে দিব। তাহলে দেখো আমি ফরট্রান প্রোগ্রামটা লিখি। দেখো লিখতেছি সাম ইজ ইকুয়াল টু 0.0। যেহেতু আমাদের কি রিয়েল আকারে আছে, তাহলে এটাকে আমি কি 0.0 এভাবে লিখতে হবে। তারপরে দেখো কি ছিল, যে লেট ক্যালকুলেট লেট এগুলো থাকলে কি শুধু এই লেট ক্যালকুলেট সেট এগুলো না লিখে তার যেগুলো আমি ধরছি বা যে সূত্রটা অ্যাপ্লাই করছি শুধু ওই সূত্র এবং যে ধরা মানটা লিখলেই হয়। তাহলে চলো লিখি। তাহলে দেখো কে ইজ ইকুয়াল টু 1.0, কে ইজ ইকুয়াল টু কি 1.0। তারপরে কি ছিল, যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস 1.0 স্ল্যাশ কে। এখানে কি ছিল, কে। কিন্তু দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, তোমার কেটা আমার কি ইন্টিজার নাম্বার না, আই জে কে এল এম এন, এই 6টা হচ্ছে আমার কি ইন্টিজার নাম্বার, ঠিক আছে? এই 6টা আমার ফরট্রান প্রোগ্রামে সবসময় ইন্টিজার নাম্বার হিসাবে থাকে। কিন্তু আমি এখন এখানে কি এটাকে আমার ইন্টিজার নাম্বারের প্রোগ্রাম না, এটা হচ্ছে আমার রিয়েল নাম্বারের প্রোগ্রাম। যেহেতু এটা রিয়েল নাম্বারের প্রোগ্রাম, তাহলে এখানে আমার কেটা রিয়েল নাম্বার হিসাবে ব্যবহার হবে। যেহেতু আমার রিয়েল নাম্বার হিসেবে ব্যবহার হবে, এটা আর ইন্টিজার নাম্বার না, তাহলে আমার এই প্রোগ্রামটা কেটা লেখার আগে লিখে দিতে হবে যে রিয়েল কে। এই কেটা এখন এই প্রোগ্রামের জন্য ব্যবহার হইতেছে রিয়েল কে হিসাবে, ঠিক আছে? এটা ইন্টিজার কে হিসাবে এখানে এই প্রোগ্রামে ব্যবহার হইতেছে না, ঠিক আছে? বুঝতে পারছো এখন আমরা কেন এখানে রিয়েল কে লিখছি। দেখো এখন তার পরবর্তী লাইন কি ছিল, কে ইজ ইকুয়াল টু কে প্লাস 2.0, কে ইজ ইকুয়াল টু কি কে প্লাস 2.0। এখন তারপরে কি ছিল, দেখো ইফ যুক্ত লাইন। তা আমার ফরট্রান প্রোগ্রামে ইফ যুক্ত লাইন থাকলে আমি সরাসরি ইফ যুক্ত লাইনই লিখি। তাহলে দেখো সরাসরি লিখি আমরা ইফ কে ডট লেস দেন অর ইকুয়াল 25। এখানে 25টাকে তোমার এই দশমিক আকারে লিখতে হবে না, যেহেতু এটা শর্তের ভিতরে আছে। তারপরে দেখো গো টু স্টেপ, কততে বলা হয়েছিল 3। তাহলে আমার এখানে দেখতে হবে ফরট্রান প্রোগ্রামে এই লাইনটা কত নম্বরে আছে। যেহেতু এটাকে 3 আছে, তো আমি এখানে 3ও দিতে পারি বা আমি আরো অন্যরকম সংখ্যাও দিতে পারি। তো মনে করে ধরলাম আমি এই প্রোগ্রামের লাইনটা আমি 7 নম্বর লাইনে লিখছি, তো এটা ধরলাম আমি 7, তো স্টেপ 7 যখন এই পর্যন্ত আসবে এবং প্রোগ্রামটা সত্য হবে যে 25-এর নিচেই আছে, তখন এটা স্টেপ ঘুরে আবার কয় নম্বর লাইনে চলে যাবে, 7 নম্বরে। আর যখন দেখবে এটা মিথ্যা হয়ে গেছে, তখন এটা কি করে দিবে, প্রিন্ট। তাহলে প্রিন্ট PRINT প্রিন্ট স্টেরিক কমা, এখন এখানে কি তোমার কি এখানে উত্তরটা প্রিন্ট করবে, প্রিন্টটা করবে কি আমার সাম, প্রিন্টটা আমার করবে কি সাম করবে। তো এখন দেখো তোমার এই ডাকের মাঝে তুমি ডাকটা একটু লক্ষ্য করে দেখো, যে এখানে বলা হয়েছিল দা সাম উইথ 4 ডেসিমেল প্লেস, দশমিকের পরে 4টা সংখ্যা আকারে আমার উত্তরটা লিখতে হবে। এটা আমার একটা শর্ত তারা প্রশ্নের মাঝে বইলা দিছিল। তা আমার এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রোগ্রামগুলো করছি সবগুলা প্রোগ্রাম কিন্তু আমরা নর্মাল ওয়েতে উত্তর আসছে, কিন্তু এখন তারা একটা আলাদা নতুন একটা ফরম্যাট বলে দিছে যে আমার এই ফরম্যাটে প্রোগ্রামের উত্তরটা বের করে আনতে হবে। তাহলে আমার এই ফরম্যাট আনার জন্য আমি
প্রোগ্রামে আমার কম্পিউটারকেও তো বলতে হবে যে আমার এই ফরম্যাটে আমার উত্তরটা দিতে হবে, যে দশমিকের পরে 4টা সংখ্যা আমার লিখতে হবে। তাহলে ফরম্যাটটা দেখানোর জন্য আমাদের লিখে দিতে হবে। দেখো লেখার নিয়মটা তোমাদের দেখাচ্ছি। তো এই ফরম্যাটটাকে লিখতে হয় ফরম্যাট, FORMAT, ফরম্যাট। এবং ফরম্যাটটা কি হবে, মনে করো এখানে লিখলাম 2x, দেখো আমি লিখতেছি তারপরে আমি বুঝাচ্ছি, সাম ইজ ইকুয়াল টু f.10.4 এবং এটা সামনে দিয়ে দিলাম 20। দেখো এখন আমি লাইনটা কমপ্লিট করে ফেলছি। দেখো এখন লাইনটা তোমাকে বোঝাচ্ছি। এই 20 দ্বারা বোঝাচ্ছে এই যে উত্তরটা যে আমার লিখবে এটা 20 নম্বর লাইনে লিখবে। ঠিক আছে, অলরেডি আমার উপরে যেহেতু লাইন অনেকগুলো লিখছি, তাহলে উত্তরটা আসবে আমাদের লিখতে লিখতে তারা 20 নম্বর লাইনে আমার এই উত্তরটা লিখবে। এবং লিখছি ফরম্যাট, মানে আমার ফরম্যাটটা কি হবে 2x। এখানে 2xটা কি, এটা আমার পরবর্তীতে তোমাদের ষষ্ঠ বা সপ্তম অধ্যায় হয়তো বা আছে, তখন আরো ডিপলি বুঝাবো। এখন এটা দ্বারা বুঝে নাও যে কম্পিউটার এক্স দ্বারা বোঝায় ফাঁকা স্থান, তো 2x দ্বারা বোঝাচ্ছে 2টা ফাঁকা স্থান। আমার এই 20 নম্বর লাইনে যখন এই উত্তরটা লিখবে এই ফরম্যাটে, তখন তার আগে সে অটোমেটিকলি আরো 2টা ঘর সে ফাঁকা রেখে দিবে, যাতে তোমার একটু উত্তরটা যাতে সুন্দরভাবে বোঝা যায় যে এটাই হচ্ছে কি উত্তর। এই 2x দ্বারা আমরা বুঝাচ্ছি যে ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানটা তুমি নাও দিতে পারো, এটা পরবর্তীতে যখন আসবে তখন পরবর্তী চ্যাপ্টারের জন্য আরো ভালো করে বুঝিয়ে দিব। এখন শুধু এটা বুঝে নাও যে এটা হচ্ছে কি ফাঁকা স্থান। এবং সাম, এই সামটুকু তো আগের মতোই, যে সামটুকু আমি লিখছি, এবং এই সামের পরে এখানে আমার কি উত্তরটা আসার কথা, এখানে হবে কি সাম। তো এখানে আমি লিখে দিয়েছি কি f.10.4। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী যখন অধ্যায়গুলো পড়বো তখন তোমাদের একটা অংশ আসবে যে FWD। এখানে তোমার ডব্লু দ্বারা কলামকে বোঝায়, ঠিক আছে, কলাম, আর ডিতে বোঝায় ডেসিমেল মানে দশমিকের পরে কতগুলো সংখ্যা থাকবে। ঠিক আছে, এটা পরবর্তী যখন অধ্যায় আসবে তখন আরো ভালো করে বুঝিয়ে দিব। মানে f.d মানে এটা বোঝাচ্ছে এই ফাংশনটা তোমার দশমিকের আগে 10টা ঘর লিখবে, দশমিকের আগে 10টা কলাম লিখবে, এবং দশমিকের পর এটা সর্বোচ্চ 4টা কলাম লিখবে। তো এরকম দশমিকের আগে যদি 10টার সংখ্যা না হয় তাহলে ওই অংশটুকু ফাঁকা রেখে দিবে। ঠিক আছে, আর যদি তোমার এবং দশমিকের পরে 4টা ঘর লিখবে, 4-এর বেশি যদি আসে তাহলে সে লিখবে না। ঠিক আছে, এটাই বুঝাইতেছে। তারপরে কি আমার প্রোগ্রামটা কি স্টপ করতে হবে, স্টপ এবং ইন্ট, প্রোগ্রামটা ইন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। যদিও এইটুকু অংশ তোমার বুঝতে কষ্ট হয়, পরবর্তীতে যখন এই অঙ্কগুলো আসবে তখন তুমি আরো বিস্তারিতভাবে বুঝাবো। এখন আপাতত তুমি এটুকু বুঝে নাও যে এই 10 দ্বারা বোঝাচ্ছে দশমিকের আগে 10 ঘর লিখবে এবং দশমিকের পরে 4 ঘর লিখবে, এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। এবং 2x দ্বারা বোঝাচ্ছে ফাঁকা স্থান, যে তোমার এই উত্তরটা লেখার আগে সে 2টা ঘর ফাঁকা রাখবে। এটা হচ্ছে কি নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখন আমার বইয়ের উদাহরণ নাম্বার 28। দেখো 28-এ বলা আছে রাইট এ ফ্লো চার্ট ফর চুজিং দ্য লার্জেস্ট অফ ডিস্ট্রিক্ট নাম্বার এক্স, ওয়াই অ্যান্ড জেড। ভিন্ন ভিন্ন 3টি সংখ্যা এক্স, ওয়াই, জেড এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি বাহির করার জন্য একটি ফ্লো চার্ট তৈরি করো। এখানে শুধু ফ্লো চার্টের কথা বলছে, আমরা অ্যালগরিদম, ফ্লো চার্ট, ফরট্রান প্রোগ্রাম তিনটাই করব। এখানে মূলত তোমার 3টা সংখ্যা এক্স, ওয়াই, জেড ধরতে বলছে, এবং ওইখান থেকে তোমার এক্স, ওয়াই, জেড এর মধ্যে কে বড় ওইটা তোমার বের করার জন্য একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। চলো আমরা সমাধান করি। দেখো খাতায় ডাকটা তুললাম এবং এখন সমাধানটা করতেছি। দেখো এখন তোমাদের 3টা সংখ্যা এক্স, ওয়াই, জেড, এই 3টা থেকে তোমার বড় ছোট নির্ণয় করতে হবে। তাহলে তুমি প্রথমত একটাকে তো বড় ধরতে হবে। তো প্রথমে একটাকে তুমি বড় ধরলা, মনে করো তুমি প্রথমে বড় ধরলা এক্স। যখন এক্স কে তুমি বড় ধরে ক্যালকুলেশনটা শুরু করলা, একটা পর্যায়ে তুমি যা দেখলা যে না এক্স এর থেকে ওয়াইটা কি বড়, তো তখন তোমার ওই সিচুয়েশনে কি মনে হবে যে আসলে ওয়াইটাই হয়তো বা কি এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়। তারপর আবার ক্যালকুলেশন করে যখন দেখতে পাইলা যে ওয়াই থেকেও জেডটা বড়, তখন তোমার কি মনে হবে যে এই 3টা সংখ্যার মধ্যে জেডটাই কি সবচেয়ে বড়। এভাবে ধরে নিয়ে মূলত আমার এই প্রোগ্রামটা রান করাইতে হবে। আর এই প্রোগ্রামটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি দেখছো এটা প্রোগ্রামটা দেখো 2010, 12, 14, 16, 7 অনেকবার আসছে। তাহলে এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে দেখো আমরা প্রোগ্রামটা শুরু করি। অ্যালগরিদমের প্রথমে শুরু করলাম। দেখো এখন যেহেতু অজানা মান আছে এক্স, ওয়াই, জেড, তাহলে আমার প্রোগ্রামে প্রথমে কি রিড করাই দিতে হবে, যে এখানে অজানা কিছু মান আছে যেগুলো তুমি কি রিড করতে হবে। দেখো রিড, আর এ অ্যাড রিড, কি কি সংখ্যা অজানা আছে
এক্স ওয়াই এবং কি জেড। তারপরে তুমি কি প্রথমবারের জন্য তুমি ধরে নিছো কি লার্জ হিসাবে ধরে নিছো কি এক্সটাকে তুমি সবচেয়ে বড় ধরে নিছো। তো ধরলাম লেট লার্জ লার্জটাকে সমান ধরছো কত তুমি এক্স, তুমি এক্সটাকে কি ধরছো সবচেয়ে বড়। তো পরবর্তী স্টেপে তুমি সমাধান করতে করতে যখন দেখতেছো যে যদি ইফ লার্জ ওয়াই, যদি তোমার লার্জের থেকে ওয়াইটা বড় হয়ে যায়, তুমি লার্জ ধরছো কি এক্স, তার মানে এক্স থেকে যদি ওয়াইটা বড় হয়ে যায় তখন তুমি ধরবা কি সেট লার্জ ওয়াই। যখন দেখবা তোমার যে লাস্ট এক্সটা ধরছিলা এই এক্সটার থেকে ওয়াইটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে, তখন তুমি সেট কি তোমার কম্পিউটারে চেঞ্জ করে ফেলবে, চেঞ্জ করে বলবে কি আমার তখন লাস্টটা কি ওয়াই। তখন সেম পদ্ধতিতে যখন ক্যালকুলেট করতে করতে ইফ লার্জ, তখন লাস্টটা কি আমার ওয়াই। লাস্টটা যখন আমার ওয়াই, যখন এই লার্জের চেয়ে যখন দেখবে জেডটা বড় হয়ে গেছে তখন আমার সেট করে দিবে, কম্পিউটার সেট করবে কি না এই ওয়াই থেকে আমার তখন লাস্টটা কি হবে জেড, লার্জ জেড, তখন লাস্টটা কি হবে জেড। তখন যে মানগুলা তোমার পাইবা ওই মান অনুযায়ী তোমার কম্পিউটারটা এক্স ওয়াই জেড এ কে বড় ওই প্রোগ্রামটা তোমার প্রিন্ট করে দিবে, যে প্রিন্ট দ্য ভ্যালু অফ লার্জ। তুমি প্রথমে এক্স কে বড় ধরছিলা, কিন্তু পরে ক্যালকুলেশন করে দেখছো যে এক্স এর কি ওয়াই বড়, তখন কি এক্স এবং ওয়াই দুইটারই একটা ভ্যালু পাইছো তখন, এবং এর পরিবর্তে আবার ক্যালকুলেট করে দেখছো তোমার কি ওই ওয়াই থেকে কি জেড বড়, তখন জেডেরও একটা মান পেয়ে গেছো। এই তিনটা মানই যখন তুমি পাওয়া যাবা তখন তোমার কম্পিউটারই তোমার বলে ফেলবে যে কোন জিনিসটা কি বড়, তখন এই বড়টা কি তোমার কি শুধু প্রিন্ট করে দিবে। এবং প্রিন্ট যখন হয়ে যাবে তখন এই প্রিন্ট করার পরে এটা কি প্রোগ্রামটা কি স্টপ হয়ে যাবে, তাকে দিতে হবে কি স্টপ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমে এখানে আমি ফরটার্ন প্রোগ্রামটা লিখে ফেলি, তার পরবর্তী পেজে আমি কি ফ্লোচার্টটা অঙ্কন করব। দেখো ফরটার্ন প্রোগ্রামটা লিখি, ফরটার্ন প্রোগ্রাম। দেখো এখন ফরটার্ন প্রোগ্রামটা লিখতেছি। তো ফরটার্ন প্রোগ্রামের ক্ষেত্রে কি আমি প্রথমে বলছিলাম যদি ইন্টিজার সংখ্যা থাকে তাহলে কি ইন্টিজার লিখতে হয়, যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, এই এক্স ওয়াই জেড কি ইন্টিজার না, তো ইন্টিজার না যেহেতু তাহলে এটা অবশ্যই কি রিয়েল। তাহলে যেহেতু রিয়েল তাহলে প্রথমে তোমার লিখে দিতে হবে যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা কি রিয়েল। তাহলে আমি প্রথমে লিখে দিলাম রিয়েল লার্জ। আশা করি বুঝতে পারছো কেন আমি রিয়েল লার্জটা লিখলাম, রিয়েল লার্জ। এবং তারপরে নিচে নিচে আমার কি লিখতে হবে, যেমন প্রোগ্রামে কি রিড করছিলাম রিড এক্স ওয়াই জেড, রিডের জন্য আমাদের কিভাবে লিখতে হয় রিড আর রিড স্টেরিক কমা, এবং কি কি রিড করবে সে এক্স ওয়াই এবং কি জেড। এখন আমার 2 নম্বর লাইনে কি আছে লেট লার্জ ইকুয়াল টু এক্স, তা আমরা জানি কি লেটের পরিবর্তে শুধু লেটটা না লিখে বাকিটুকু লিখতে হয় লার্জ LARGE লার্জ ইকুয়াল টু কত এক্স। তারপরে কেমন ইফ যুক্ত সেন্টেন্সকে হুবহুব ইফ লিখতে হয়। তারপর ইফ লিখার পরে যে শর্তটা থাকে শর্তটাকে ব্র্যাকেটের ভিতরে লিখে দিতে হয়। তো শর্তটা কি ছিল লার্জ লেস দেন ওয়াই, তাহলে লিখতেছি লার্জ LARGE লার্জ লেস দেনকে কিভাবে লিখতে হয় ফরটার্ন প্রোগ্রামে LT লেস দেন ওয়াই। তারপরে লিখতে তারপর কি ছিল লার্জ ওয়াই, তো হুবহুব লিখে দিচ্ছি লার্জ ওয়াই। এবং এরপরে কিছু আরেকটা শর্ত ছিল ইফ, তো সেম আমি অনুরূপভাবে আরেকটা শর্ত লিখে দিতেছি ইফ লার্জ লেস দেন জেড, তো LT লেস দেন এল তে লেস এবং টি তে দেন জেড এবং ব্র্যাকেট দিয়ে তারপরে লিখে দিতে হবে কি লার্জ LARGE লার্জ জেড। এখানে দেখো মাঝখানে কি সেট ছিল, তো বলছিলাম লেট সেট ক্যালকুলেট এই তিনটা থাকলে কি তিনটার পরিবর্তে শুধু এটুকু না লিখে এবং পরেরটুকু কি লিখে দিতে হয়। তো এটা শুধু সেটগুলো না লিখে আমি পরেরটুকু কি লিখে দিছি। তারপরে কি ছিল প্রিন্ট, তো প্রিন্ট লেখার আমার কি নিয়ম প্রিন্ট স্টেরিক কমা, এখন আমার কি প্রিন্ট করবে যে লার্জেস্ট নাম্বার, তাহলে লিখতে LARGEST লার্জেস্ট নাম্বার
লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু, দেখো এই সাম লেখার সময় দেখো যেরকম এখানে কমা দিতে হয়েছিল সেম ওইরকম কমা দিয়ে লিখে দিতে হবে এই যে লার্জেস্ট নাম্বার, এবং লার্জেস্ট নাম্বারটা কি আসবে, লার্জ, LARGE, লার্জ। এই প্রিন্ট করবে কি, লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু কি, লার্জ। এখানে লেখা থাকবে লার্জেস্ট নাম্বার ইকুয়াল টু, এখানে যে লার্জ ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা কি এখানে লার্জ হিসেবে লেখা হয়ে যাবে। তারপর আমার প্রোগ্রামটা কি করতে হবে, স্টপ এবং ইন্ট, প্রোগ্রামটা এখানে শেষ করতে হবে। তুমি যদি একটু বইয়ের মাঝে লক্ষ্য করে দেখো, তো বইয়ের মাঝে দেখবা এখানে প্রিন্টের পরে ফরম্যাট আকারে প্রোগ্রামটা লিখছে। তো তোমার যেহেতু ফরম্যাট আকারে তোমার যদি কোনো শর্ত দেয়া থাকে তখন তুমি ফরম্যাট আকারে লিখতে পারো, এবং যদি শর্ত নাও দেওয়া থাকে তাহলে তুমি ইচ্ছা মতো তুমি তোমার যে কোনো ফরম্যাটে লিখতে পারো। তাহলে যেহেতু আমি এই একটা নিয়ম শিখছি, তা আমি চাইবো যে সবগুলাই একটা নিয়মই করার জন্য। যদি তুমি ফরম্যাট আকারে লিখো তাহলেও হবে। ফরম্যাটটা মূলত আমাদের যদি কোনো শর্ত দেয়া থাকে, যেরকম দশমিকের পরে 4 গড় সংখ্যা পর্যন্ত লিখতে হবে, দশমিকের পরে 10 গড় লিখতে হবে, এরকম শর্ত দেওয়া থাকলে আমরা মূলত তোমার ফরম্যাটটা ব্যবহার করি। যেহেতু আমার এখানে কোনো শর্ত দেওয়া নাই, যে কোনো XYZ এর মানগুলো লিখতে বলছে, তাই আমি এই আকারে লিখে ফেলছি। যদি শর্ত থাকতো তাহলে আমরা লিখতাম, আর ওই রকম ফরম্যাট আকারে লিখলেও কোনো অসুবিধা নাই। তাহলে এখন দেখো আমরা অ্যালগরিদম এবং ফরটার্ম প্রোগ্রাম লিখে ফেলছি। এখন ফ্লো চার্টটা অঙ্কন করি। এই অ্যালগরিদম থেকে আমরা এখন ফ্লো চার্টটা অঙ্কন করব। দেখো ফ্লো চার্টটা অঙ্কন করার জন্য প্রথমে প্রোগ্রামটা কি স্টার্ট করতে হবে। তো স্টার্টের জন্য আমি কি ওভাল চিহ্ন, তো ওভাল চিহ্ন দিয়ে লিখলাম স্টার্ট। তারপরে প্রোগ্রামটা আমার এরো চিহ্ন দিয়ে নিচের দিকে দিলাম। তারপর এখানে আমার কি ছিল, রিড XYZ, রিড XYZ। তো রিড, রাইট, প্রিন্ট এগুলো যদি থাকে তাহলে আমার তোমার ফ্লো চার্টের জন্য কিভাবে লিখতে হয়, যে সামন্তরিকের মতো। তাহলে দেখো আমি সামন্তরিক আঁকলাম, এই সামন্তরিকটা এঁকে দিলাম, এবং এটার ভিতরে লিখতে হবে কি, রিড XYZ। যেহেতু রিড ছিল এবং সামন্তরিকের মতো লিখে দিলাম রিড XYZ। এবং দেখো তারপরে আছে কি, লেট, সেট, ক্যালকুলেট, এই তিনটা যদি থাকে তাহলে কি আকৃতি, আয়ত আকৃতি। তাহলে লিখে দিই আয়ত আকৃতির, এবং এরো চিহ্ন দিয়ে নিচের দিকে বুঝলাম পরবর্তী ধাপে যাইতেছে। দেখো আয়ত আকৃতি, এবং এইটার ভিতরে কি ছিল, লেট লার্জ ইকুয়াল টু এক্স, তো লিখে দিতেছি লার্জ ইকুয়াল টু এক্স। তারপরে কি ছিল দেখো আমার ইফ যুক্ত থাকলে আমার কি, ডায়মন্ড আকৃতির বা রম্বস। তো এরকম যাওয়ার পরে এরো চিহ্ন দিয়ে দেখাইলাম। এখন আমি কি এরকম ডায়মন্ড আকৃতি আঁকলাম, এবং এটার ভিতরে শর্তটা কি ছিল, ইফ লার্জ লেস দেন ওয়াই, লিখে দিলাম লার্জ লেস দেন ওয়াই। লিখলাম ইফ লার্জ লেস দেন ওয়াই, যে শর্তটা তোমার দেয়া ছিল তোমার ওই শর্তটা লিখলাম। এখন যদি প্রোগ্রামটা যদি সত্য হয়, মানে এই যে তোমার লাস্টটা আমি যে শর্তটা দিছি যে আমার আগের যে লাস্টটা ছিল এক্স, এটার থেকে ওয়াইটা কি বড়, তখন আমার দেখাইতে হবে যে আসলে এই লাস্টটা কি, ওয়াই। যদি প্রোগ্রামটা সত্য হয় তাহলে কি ছিল, যে সেট লার্জ ইকুয়াল টু কি ওয়াই। সেট, লেট, সেট, ক্যালকুলেট থাকলে কি আকৃতি ছিল, আয়ত আকৃতি। তাই আয়ত আকৃতি আমি দিলাম, এবং লেখা ছিল কি সেট লার্জ ওয়াই। তাই আমি লিখে দিলাম লার্জ ইকুয়াল টু কত, ওয়াই। যদি লার্জ ইকুয়াল টু ওয়াই হয় এবং প্রোগ্রামটা কি, তাহলে পরবর্তী ধাপে চলে যাবে। আমি পরবর্তী ধাপে দিয়ে দিলাম। এবং যদি এটা মিথ্যা হয়, যদি এইটা তোমার মিথ্যা হয় যে ওয়াইটা আসলে বড় না, তাহলে আমার কি হবে, যে প্রোগ্রামটা এই ওয়াইটাকে লার্জ না দেখায় সরাসরি পরবর্তী প্রোগ্রামে চলে যাবে। এবং একটা প্রোগ্রাম থেকে, মানে একটা শর্ত থেকে আরেকটা শর্তে তোমার কম যাওয়ার জন্য এরকম গুল চিহ্ন এটা ব্যবহার করতে হয়, যে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে তোমার যদি দুইটা শর্ত থাকে, এরকম দুইটা শর্তরই যদি মান বের করতে হয় তখন আমার কি করতে হবে, এরকম গুল চিহ্ন দিয়ে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য দিতে হবে। এই গুল চিহ্নর মানে হচ্ছে তোমার পরবর্তী ধাপে যাওয়া। তারপর দেখো এরো চিহ্ন দিয়ে দিলাম পরবর্তী ধাপে। এবং পরবর্তীতে কি ছিল, আরেকটা শর্ত ছিল ইফ লার্জ জেড। তখন ইফের জন্য আমার কি আবার ডাইনামিক আঁকলাম, এবং ইফের ভিতরে যে শর্তটা ছিল শর্তটা দিলাম। এখন ওইখানেও কি ছিল, সেট। যদি তোমার সেট, তো সেটের জন্য আমি আবার এই যে আয়ত আকৃতি আঁকলাম। যদি সেট যদি সত্য হইতো তাহলে আমার কি লিখতাম, লার্জ ইকুয়াল টু কত, জেড। আর যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটা আবার কি ধাপে চলে যাবে, পরবর্তী নেক্সট ধাপে চলে যাবে। আর যদি এটা সত্য হয় তাহলে এটা দেখায় তারপর কি পরবর্তী ধাপে যাবে। এবং এই ধাপ থেকে তোমার পরবর্তী প্রোগ্রাম রান করার জন্য এই গুল চিহ্ন দিতে হয়, এবং গুল চিহ্নের মাধ্যমে এই প্রোগ্রামটা আরেকটা পরবর্তী ধাপে যাবে। তো তারপরে আমার কি ছিল দেখবা, প্রিন্ট। তো প্রিন্টের জন্য আমার কি, রিড, রাইট, প্রিন্টের জন্য আমার এটা কি ছিল,
সামুদ্রিকের মতো। তাহলে আমি এই যে সামুদ্রিক আকৃতি আঁকলাম এবং এটার ভিতরে লিখে দিলাম কি প্রিন্ট লার্জ। প্রিন্ট লার্জ, লার্জটা কি প্রিন্ট করতে হবে এবং তারপরে আমার প্রোগ্রামটা কি করতে হবে স্টপ। তো এরো চিহ্ন দিয়ে নিচে দিয়ে দিলাম এবং ওভাল আকৃতি আঁকিয়ে দিলাম এবং এটার ভিতরে লিখলাম কি স্টপ। তারপর আমার প্রোগ্রামটা কি করতে হবে স্টপ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো বিগত অনেকবার আসছে, 16তেও লাস্ট 16তেও আসছে, তাহলে এটা তোমাদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।